আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নূরজাহানের সংসার। লিখেছেন শ্রীময়ী প্রজ্ঞা মঞ্জুরি। সকাল 7:20 অর্ণব সবেমাত্র বাড়ি ফিরেছে। গতকাল রাতে সেই যে বের হয়েছিল আর এখন ফিরল। সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করতেই মুনতাহান চৌধুরীকে ড্রয়িং রুমে বসে থাকা দেখল অর্ণব। এক প্রকার মুখ লুকিয়ে ঘরের দিকে হাঁটা ধরল সে। ছেলে সারা রাতে বাড়িতে ফেরেনি জানলে নির্ঘাত ঘরে কুরুক্ষণ বাঁধিয়ে দেবে মুনতাহার চৌধুরী। দাঁড়াও অর্ণব। মায়ের শীতল সম্বোধনে পা জোড়া থেমে গেল অর্ণবের। পিছনের দিকে ঘুরেই একটা স্থানে দাঁড়িয়ে রইল সে। তুমি যদি ভেবে থাকো বড় হয়েছ, বিয়ে করেছ, এক সন্তানের বাবা হয়েছ বলে তোমার মা তোমার কাছে কোনোরূপ প্রশ্ন করতে পারবে না বা কৈফিয়ত চাইতে পারবে না, তাহলে তুমি ভ্রমে আছো। সারা রাত কোথায় ছিলে তুমি? অর্ণব চুপসে গেল। মুমতাহিন চৌধুরী অত্যন্ত দায়িত্ববান, সময়নিষ্ঠ, ন্যায়নীতি কঠোর একজন মানুষ। অর্ণবের যখন 16 বছর বয়স তখন তার বাবা মারা যায়। সেই থেকে অর্ণবকে অত্যন্ত কঠোর শাসনের মধ্যে বড় করেছেন তিনি। এক হাতে সন্তানকে বড় করেছেন। স্বামীর প্রয়াণের পর একটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন 25 বছর ধরে। তারপর নিজের কর্মজীবনে ইতি টেনেছেন অর্ণব নিজের পায়ে দাঁড়ানোর পরে। আসলে আম্মা, আমি একটু কাজে বাইরে ছিলাম, কিছুটা তুতলে জবাব দিল অর্ণব। কি এমন কাজ পড়লো তোমার যে সারা রাত বাইরে কাটাতে হলো? গতকাল তোমার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতাল অবধি গেল, আর তুমি তার পাশে না থেকে সারা রাত ভোর বাইরে ছিলে। মায়ের কথার পিঠে কোনো কথা খুঁজে পায় না অর্ণব, তাই চুপ করে মাথাটা নিচু করে নেয়। তোমাকে আজ প্রথম ও শেষবারের মতো বলছি অর্ণব, এমন কোনো কাজ করো না যেটা এই বয়সে এসে আমায় তোমার আবার ম্যানার্স শেখাতে হয়। এখন ঘরে যাও, বৌমা এখনও নিচে নামেনি, তাকে নিয়ে এসো। অর্ণব মাথা নাড়িয়ে দ্রুত পায়ে রুমের দিকে যায়। রুমের দরজা খোলাই ছিল, ফলে অর্ণব নক করতে গেলেও দরজা খুলে যায়। নূরজাহান। নূরের নাম ধরে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো অর্ণব, কিন্তু বিছানা ফাঁকা। বাথরুম, বেলকনি সব স্থানে চেক করে অর্ণব নূরকে কোথাও পেল না। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল অর্ণবের। নূরজাহান, নূরজাহান কোথায় তুমি? নূর, এই নূর। অনবরত নূরের নাম ধরে ডাকতে থাকলো অর্ণব। নিজের ফোনটা বের করে নূরের নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে জানান দেয় নূরের নাম্বার বন্ধ। আবারও কল করলো অর্ণব। একবার, দুইবার, আর প্রায় 7টা বার কল করলো, কিন্তু একইভাবে প্রত্যেকবার ফোন বন্ধ বলছে। অর্ণব এবার নিজেকে অসহায় মনে হয়। কাল রাতে হুঁশ ছিল না অর্ণবের। নূরের প্রেগনেন্সির খবরে দিক বেদিক শূন্য লাগছিল তার। রাগের মাথায় অনেকগুলো কড়া কথা শুনিয়েছে সে নূরকে। মাঝরাত অবধি হাতের জেলে ব্রিজের উপর দাঁড়িয়েছিল অর্ণব। এরপর গাড়ি নিয়ে হাইওয়েতে ড্রাইভ করেছে। ভোর আলো ফোটা শুরু করলেই বাড়ি থেকে অগ্রসর হয়েছে অর্ণব। ক্লান্ত শরীর, ঘুম না হওয়ার কারণে লাল হওয়া চোখ নিয়ে এলোমেলো ভঙ্গিতে স্টাডি টেবিলের চেয়ারটা টেনে বসল অর্ণব। দুহাতে নিজের চুলগুলো টেনে ধরে টেবিলের দিকে তাকিয়েতেই দেখল পেপার ওয়েট দিয়ে ভাঁড় দেওয়া একটি কাগজ, অর্ণবের নাম লেখা তাতে। চট করে চিঠিটা হাতে তুলে নেয় সে। চিঠিটা পড়তে শুরু করে বাকরুদ্ধ হয়ে পড়ল অর্ণব। নূরজাহান সত্যি তাকে ছেড়ে চলে গেছে। পেটে অর্ণবের বাচ্চাদের নিয়ে চলে গেছে নূরজাহান। অর্ণব না হয় রাগের মাথায় বাজে বকেছিল, কিন্তু নূর নিজেকে একবারও ক্লারিফাই করার চেষ্টাও করলো না। চল শক্ত করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো অর্ণব। নূরের লেখা চিঠিটা ভাঁজ করে শার্টের বুক পকেটে পুরে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায়। ঢাকা টু ফরিদপুরগামী বাসে বসে আছে নূর। অর্ণব প্রতি মাসে তাকে কিছু টাকা দিত হাত খরচ হিসেবে। নূর সেখান থেকে কিছু টাকা জমিয়ে রেখেছিল। সেখান থেকেই 500 টাকা দিয়ে ফরিদপুর যাওয়ার টিকিট কেটেছে সে। উইন্ডো সিটে গা এলিয়ে দেয় সে। মনের মধ্যে অন্তহীন জ্বালা পড়া শুরু হয়েছে তার। বুঝতে শেখার আগেই বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল। ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে সে। আর এখন তার সন্তানের ভবিষ্যৎও একই হতে চলেছে। একা বাচ্চাটাকে কি করে মানুষ করবে নূর? একটা সুন্দর ভবিষ্যৎ কি করে দিতে পারবে সে? এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল নূরের। প্রেগনেন্সির প্রথম দিকে এমন সিকনেস খুবই কমন, কিন্তু নূর
এখন যা মানসিক অবস্থা, তাতে কোনো ধরনের শারীরিক জটিলতা মারাত্মক রূপ নিতে পারে। বাসে ওঠার আগে নিজের সিমটা ফোন থেকে খুলে রেখেছে নূর। এরপর 2 লিটারের একটা পানি বোতল, ব্রেড আর কলা কিনেছে। ব্যাগের সাইড পকেট থেকে পানি বোতলটা বের করে কিছুটা পানি পার করলো নূর। এইবার চোখ বন্ধ করে পড়ে থাকলো বাসের সিটে। একটু পরে বাস চলতে শুরু করলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নূর। আপনার বাড়ি, সংসার, শহর সব ছেড়ে চলে যাচ্ছি আমি। আমার সন্তানকে বেছে নিলাম। এই ছোট্ট প্রাণটাকে নষ্ট করতে পারলাম না আমি। আপনি ভুলে যাবেন অর্ণব। ভুলে যাবেন আমাদের সংসারের কথা। নূরজাহানের সংসার, কি নতুন কারো অগমন ঘটবে আমার সংসারে? চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো নূর। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্পিডে গাড়ি চালিয়ে নূরদের বাড়ির সামনে পৌঁছালো অর্ণব। একতলা একটা বাড়ি নূরদের। নূরের বাবা বেঁচে থাকতেই বাড়িটা তৈরি করেছিলেন। মেয়ের নামের সাথে মিলিয়ে রেখেছে বাড়ির নাম, নূরমহল। কলিং বেল বাজানোর কয়েক মুহূর্তের মাঝেই দরজাটা খুলে যায়। এক অপরিচিত রমণীর অভাব সামনে আসে। অর্ণব তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢোকে। রাহেলা তখন রান্নাঘরে সকালের নাস্তার আয়োজন করছিলেন। চুলায় তরকারি ঢেকে রেখে রুটি বেলছিলেন তিনি। অর্ণবকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন রাহেলা। কোনো এক অজানা কারণে তার চোখ মুখে আতঙ্ক। অর্ণব কোনো রকমের ভনিতা না করে সোজা বলে উঠল, আপনার মেয়ে কোথায় মা? সে কোন সাহসে বাড়ি ছেড়ে চলে এসেছে? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে বাড়ি চাইল কিভাবে? রাহেলা আতঙ্কিত মুখে এখনো বিস্ময়ের ছাপ। নূর তো এখানে আসেনি। রাহেলার কথা অর্ণব অস্থির হলো। সে বিশ্বাস করতে পারছে না যেন। নিশ্চিন্ত হতে নূরের কক্ষে গেল অর্ণব। নূরের কক্ষ ফাঁকা পেয়ে ধীর পায়ে বেরিয়ে এলো। রাহেলা অর্ণবকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে অর্ণব? নূরের সাথে ঝগড়া হয়েছে? আপনি কি নূরের আপন মা? রাহেলার প্রশ্নে উল্টে পিঠে প্রশ্ন করল অর্ণব। অন্যদিকে গত 1 ঘন্টা ধরে বাস চলছে আপন গতিতে। নূর বাসের এখনো একই ভঙ্গিতে বসে আছে। নূরের বাস এখন পদ্মা সেতুর উপরে। চোখ খুলে কীর্তিন আসা ঢেউগুলো দেখছে নূর। আমার জীবনটাই পদ্মা সেতুর মতনই। এক কোলে গড়ে তুলছে, না তুলতেই ভাঙনের শিকার হয়। সময়ের নির্মম স্রোতে আমার সাজানো নীড়ের আঘাত করে ভেঙে চুরে চুরমার করে দেয়। মনে মনে ভেবেই তাচ্ছিল্য ভরা হাসি ফুটে উঠল নূরের ঠোঁটের কোণে। তুমি কোথায় যাবে? পাশের সিটে বসে থাকা তরুণী প্রশ্ন করল নূরকে। ফরিদপুরে যাব, নিরেটে জবাব নূরের। আমিও তো ফরিদপুর যাব। ফরিদপুরে কোথায় যাবে? জানি না। নূরের এমন সবাজ জবাবে অবাক হয় পাশে বসে থাকা মেয়েটি। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, সে কি, তুমি জানো না কোথায় যাবে? ওহ, সত্যি জানি না কোথায় যাব। ঠিকানা না জানলে তো বিপদে পড়বে। ফরিদপুর বিশাল বড় জেলা, হারিয়ে যাবে তুমি। চিন্তিত কণ্ঠে বলল মেয়েটি। আমি যার কাছে যাব তার বাড়ি ফরিদপুর সদরেই, তবে ঠিকানা জানি না, পরে শুনে নিব। মেয়েটির দিকে তাকিয়ে জবাব দেয় নূর। আচ্ছা, তাহলে তাই করো। আমার নাম স্নেহা, তোমার নাম? নূরজাহান। নূরজাহান? নূর মানে তো আলো, আর জাহান মানে পৃথিবী। মানে তোমার একই হিসেবে পৃথিবী আর আলো বলা যায় নূরজাহান। মেয়েটির কথা একটু আসলো নূর, তবে সেই হাসি উচ্ছলতায় ছিল না। ছিল একরাশ না পাওয়া আর পেয়েও হারানোর হাহাকার। কিন্তু আমার যে গোটা দুনিয়াময় অন্ধকার, তামিশ্রায় ভরা অন্ধকার যেমন দিনের আলোকে গ্রাস করে, আমার জীবনের সব আলো তেমন গ্রাস করে নিয়েছে এক গ্রহ। রাতের আধার তো তবুও চাঁদে আলোকিত কিঞ্চিত পরিমাণ হলেও দূরে হয়, কিন্তু আমার জীবন। আনমনে কথাগুলো ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নূরের। অনিমেষণের দূরে আকাশ দেখতে থাকলো মেয়েটা। আপনি কি নূরের আপন মা? অর্ণবের প্রশ্নে রাহেলা কেমন যেন কেঁপে ওঠে। মুখটা কেমন পাংশুটে হয়ে যায় মুহূর্তে। অর্ণব ফের রাহেলাকে প্রশ্ন করে, কাল রাতে নূরজাহান আমাকে বলেছে আপনি নাকি আমার প্রথম সংসার এবং সন্তানের কথা বিয়ের আগে তাকে জানাননি। আপনার মেয়ে আমায় বলেছে আমি নাকি প্রতারণা করেছি আপনাদের সাথে।
রাহেলার শরীর অস্বাভাবিকভাবে ঘামছে। উচ্চ রক্তচাপের রোগী সে। সামান্য স্ট্রেজে ধমনির রক্তচাপের মাত্রা বেড়ে যায়। শাড়ি আঁচলে নিজের কপালে ঘামটুকু মুছে নিয়ে রাহেলা বলে ওঠে, আমি নূরের মা। তোমার এমন কেন মনে হলো যে আমি নূরের আপন মা নই, সৎ মা? সৎ মায়ের প্রসঙ্গে আমি তুলি না। আমি শুধু বলেছি আপনি কি নূরের আসল মা কি না। আমি মা নই, মানে তো সৎ মা, এছাড়া আর কি দাঁড়ায়? অনেক কিছুটা অবাক হয় রাহেলার এমন আচরণে। সৎ মায়ের কথাটা সে এইভাবে কেন কাটাতে চাইছে? নিজের মেয়েকে একজন বউ পরিত্যক্তা লোকের হাতে তুলে দেওয়া, যার একটা সন্তান আছে। ওইভাবে ভাবতে গেলে আমার আপনাকে নূরের সৎমাই মনে হচ্ছে। এছাড়া আপনি বলেছেন নূর আমার অতীত সম্পর্কে অবগত, কিন্তু নূরের ভাষ্যমতে আপনি তাকে কিছু বলেননি। দুয়ে দুয়ে চার মিলিয়ে পারছি না আমি। নূর মিথ্যা বলেছে, সে সব জেনেই তোমাকে বিয়ে করেছে। অস্থির ভঙ্গিতে বলে উঠল রাহেলা। আমি নূরজাহানের সাথে 5 মাসের সংসার করেছি। সেই 5 মাসে একদিনও আমি মিথ্যা বলেনি। আর আজও আমার মনে হচ্ছে নূরজাহান মিথ্যা বলে। অর্ণবের কথা শেষ হতে না হতেই রাহেলা ভীষণ উত্তেজিত হয়ে বলে উঠল, তুমি কি বলতে চাইছো আমি মিথ্যা বলেছি? নিজের মাতৃতুল্য শাশুড়িকে মিথ্যাবাদী উপাধি দিচ্ছ? সত্যি মিথ্যার যাচাই তখনই হবে যখন নূরজাহান এখানে দাঁড়িয়ে থাকবে, আর এই প্রশ্নগুলোর আপনার সামনে আমি তাকে করব। কথাটা বলি অর্ণব বেরিয়ে যায় নূরদের বাড়ি থেকে। এদিকে রাহেলার মাথাটা ঘুরছে। সে ভাবছিল এমন একটা সংকটময় সময়ের কথা। নূর অর্ণবকে বলে দিয়েছে যে তাকে রাহেলা মিথ্যার মাধ্যমে বিয়ে দিয়েছে। এবার কি হবে? প্রতারণার মামলায় এই বয়সে এসে কি সে জেলেখানি টানবে? আর সবথেকে ভয়ঙ্কর মিথ্যা যা সে অর্ণবকে বলেছিল, তার নিজের অতীত সব জেনে যাবে সবাই। এইসব ভেবেই সোফার উপরে ধপ করে বসে পড়ল রাহেলা। ছেলে ফাহিমকে বলে 1 গ্লাস পানি দিতে বলল। ফাহিম দৌড়ে যায় মায়ের জন্য পানি আনতে। পানি গ্লাসটা হাতে দিতে ঢকঢক করে সম্পূর্ণ পানি গিলে ফেলল রাহেলা। গ্লাসটা 2 হাতে চেপে ধরে অস্থির ভঙ্গিতে শ্বাস নিতে থাকল। নূরের জামাই অর্ণব? মধ্যবয়সী এক নারী কণ্ঠ শোনা যায়। রাহেলা তার প্রশ্নের জবাবে মাথা নাড়ে শুধু। উত্তর পেয়ে বাঁকা হাসি ফোটে নারীর ঠোঁটে। অন্যদিকে নূরের বাস এসে ফরিদপুরে থেমেছে। ক্লান্ত শরীর নিয়ে নূর কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। স্নেহা নরম কণ্ঠে নূরজাহানকে ডাকল। নূর উঠছে না দেখে নূরের হাত ধরে হালকা ঝাঁকুনি দিল স্নেহা। ধীরে ধীরে চোখ মেলল নূর। উঠে পড়ো, আমরা চলে এসেছি। ফরিদপুর এসে গেছি? হালকা আড়মোড়া ভেঙে বলে উঠল নূর। হ্যাঁ, তোমার গন্তব্যে পৌঁছে গেছে নূরজাহান। চলো চলো বের হই আমরা। বলেই সিট থেকে ওঠেন স্নেহা। নূরও তার পিছন পিছন বাস থেকে নামে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখরতা বেড়েছে। ঘড়ি কাঁটা এখন 10টার একটু বেশি বাজে। নূর নিজের ব্যাগটা উঠিয়ে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি পান করে। শরীরটা অস্বাভাবিকভাবে দুর্বল লাগছে নূরের। দোকানের বেঞ্চে বসে ঢাকা থেকে কেনা ব্রেড আর কলা বের করে ধীরগতিতে চিবোতে থাকে নূর। স্নেহা নূরের সাথেই ছিল। সে এখান থেকে অটো ধরে বাসায় যাবে। নূরজাহান, তুমি যার বাসায় যাবে তাকে একটা কল করো। ঠিকানা জেনে নাও, আমি তোমায় অটোতে উঠিয়ে দেব। আর যদি আমার বাসার ওদিকে হয় তবে আমার সাথেই যেও না হয়। স্মিত এসে বলল স্নেহা। নূর চোখ তুলে তাকালো স্নেহার দিকে। হাতে রাখা ব্রেডে স্লাইড আর একটু কলারটুকু শেষ করে পার্স থেকে সিম কার্ডটা বের করে ফোনে ইনসার্ট করে। কানেক্ট অপশনে গিয়ে ম্যাজা ফুপ্পি টাইপ করে নূর। একটা নাম্বার ভেসে উঠেছে। কল করে সে, কিন্তু নূরের ফোনে ব্যালেন্স শেষ। হতাশ ভঙ্গিতে ফোনটা কান থেকে নামিয়ে কেটে দেয় নূর। কি হলো, ধরলো না? নূরের দিকে তাকিয়ে জবাব দেয় স্নেহা। নূর একটু ইতস্তত করে জবাব দেয়, আসলে আমার ফোনে ব্যালেন্স শেষ। এখানে কোথাও থেকে ফ্লাক্স লোড করে নিতে হবে। তুমি বরং চলে যাও স্নেহা, আমি না হয় ঠিকানা জেনে একাই চলে যাব। ইস বোকা মেয়ে, নাম্বারটা বলো, আমি কল দিচ্ছি। আমরা তো এখন বন্ধু, এত ইতস্তত করছো কেন তুমি? বলে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে নূরের কাছে দেয় স্নেহা। নাও, ডায়াল প্যাডের নাম্বারটা তুলে দাও, আমি কল দিচ্ছি। নূর একটু সংকোচবোধ নিয়ে স্নেহার ফোনে ডায়াল প্যাডের নাম্বারটা তুলল।
কিন্তু নাম্বারটা আগে থেকেই স্নেহার ফোনে সেভ করা দেখে অবাক হয়ে স্নেহার দিকে তাকিয়ে নূর ভাবতে লাগলো এই বিষয়। অর্ণবদের বাড়ি। নূরদের বাড়ি থেকে সবেমাত্র ফিরেছে অর্ণব। অর্ণবের মা মুমতাহানকে কিচেন, ডাইনিং রুম কোথাও না দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্ণব। নিচে ঘরের দিকে পা বাড়ায় সে। এখন শাওয়ার নেওয়া খুব দরকার। ঘুম না হওয়ার কারণে চোখ দুটো জ্বলছে অর্ণবের। মাথায় হাজারটা চিন্তা, সবকিছু খুবই অসহ্য লাগছে অর্ণবের কাছে। পাপা, মাম্মা কোথায়? মাম্মা গলে নেই পাপা, মাম্মা আবার চলে গেছে। কাঁদতে কাঁদতে দৌড়ে এসে অর্ণবের পা ধরে বলতে থাকলো অভ্র। মুমতাহিন চৌধুরী দৌড়ে এসেছেন নাতির পিছনে। সকালে নাস্তা তৈরি করার মাঝেই অভ্র ঘুম থেকে উঠে কান্না শুরু করে। মুমতাহিনা চৌধুরী ছুটে যান নাতির কাছে। অর্ণব মূলত তখন বের হয়েছিল নূরদের বাসার উদ্দেশ্যে। ছোট্ট অভ্র ঘুম থেকে উঠে নূরকে দেখতে না পেয়ে কান্না জুড়ে নেয়। মুমতাহিনা তাই নাতিকে নিয়ে অর্ণবের ঘরের দিকে যান। বাইরে থেকে কয়েকবার নক করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে মুমতাহিনা। ঘর ফাঁকা দেখে অবাক হয়ে যান তিনি। নূরও ঘরে নেই, অর্ণবও ঘরে নেই। কোথায় গেল তারা? তিনি নূরের নাম ধরে কয়েকবার ডাক দেন। সাড়া না পেয়ে তিনি অভ্রকে নিয়ে নিজের ঘরে চলে যান। আর মনে মনে ভাবে নূর আর অর্ণবের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? নূর কোথায় গেল? সে কি রাগ করে ভোর হতেই বাবার বাড়ি চলে গিয়েছে? অর্ণব এলে সব প্রশ্ন করবেন বলে ঠিক করে রাখেন মুমতাহিনা। অর্ণব, নূর কোথায়? অভ্র তখন থেকে নূরের কাছে যাবে বলে কান্না করছে। নূরকে তুমি কি কোনোভাবে অপমান করেছো? সে কি বাপের বাড়ি চলে গেছে? অর্ণবের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলতে থাকলো মুমতাহিনা। অর্ণব তখন ওই ছেলে কান্না থামাতে ব্যস্ত। কাঁদতে কাঁদতে ফোলা ফোলা গালটা লাল হয়ে গেছে অভ্রের। বারবার হিচকি তুলছে সে। থামো বাবা, মাম্মা চলে আসবে। আমি নিয়ে আসবো মাম্মাকে। তুমি কি খাবে বলো, আমি এনে দেবো তো। আমার সোনা বাবা না তুমি? তুমি তো তোমার বাবার কলিজা। তুমি তো আমার সুপারম্যান। সুপারম্যানরা কাঁদে না বাবা। এমন আরও অনেক আদরের কথা বলে অভ্রকে থামানোর চেষ্টা করলো অর্ণব। এই মুহূর্তে তার নিজেকে অসহায় মনে হচ্ছে। বাচ্চাটা মাকে ছাড়া কিছুই বোঝে না। নূর ছাড়া কীভাবে অভ্রের কান্না থামাবে ভেবে কুল পাচ্ছে না অর্ণব। আমার 3 বছরের বাচ্চাটাকে এভাবে ফেলে গেলে নূর। ও তো তোমাকে ছাড়া থাকতে পারে না। এখন কি করবো আমি? তুমি ওর সৎ মাই হয়ে উঠলে। অভ্রর দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকলো অর্ণব। তোমাকে কিছু জিজ্ঞেস করেছি অর্ণব, বৌমা কোথায়? তোমাদের মধ্যে যা হয়েছে মিটিয়ে নাও, তাকে ফিরিয়ে আনো যেভাবেই পারো। সে কোথায় আছে আমি জানি না আম্মা। আমাদেরকে ফেলে চলে গেছে সে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল অর্ণব। মুমতাহিনা বিস্ফোরিত নয়নে তাকালো অর্ণবের দিকে, অবাক স্বরে আওড়ালো, কি? মার্জানা খাতুন তোমার কি হন? স্নেহাকে প্রশ্ন করে নূর। আমার মা। তুমি চেনো আমার মাকে? এই নামে তুমি জানো কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করলো স্নেহা। তুমি মার্জান ফুপির মেয়ে, কিন্তু তার নাম তো শিউলি, তোমার নাম তো স্নেহা। আমার নাম স্নেহা রহমান, ডাক নাম শিউলি। বাইরে সবাই স্নেহা নামটাই বলে। কিন্তু তুমি কে? আমি সরোয়ার ইকবালের মেয়ে, নূরজাহান বিনতে সরোয়ার। মার্জান ফুপ্পি আমার বাবার ফুফাতো বোন। আমায় চিনো তুমি? আমার দাদি বাড়ি বরিশাল। তোমার সাথে আমার অনেক বছর আগে গ্রামে দেখা হয়েছিল। স্নেহা এবার নিজের মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করে। অস্পষ্ট হলেও কিছুটা মনে পড়ে তার। অনেক বছর হয়ে যাওয়ার স্পষ্ট মনে পড়ছিল না তার। কিন্তু ইকবাল আর নূরের নাম সে অনেক শুনেছে। স্নেহার বাবা খালিদুর রহমানকে নূরের বাবার টাকা ধার দিয়েছিলেন ব্যবসার জন্য। নিজে যে যথাসামান্য পুঁজি ছিল তাতে তিনি ব্যবসা দাঁড় করাতে পারেননি। নূরের বাবার পরামর্শ এবং আর্থিক সহযোগিতায় আজ তার নিজের 2টা কাপড়ের দোকান। স্বচ্ছ জীবনযাপন করেছেন তিনি। স্ত্রী সন্তানকে নিয়ে সুখী আছেন। আজও নূরের বাবা ইকবালের কথা কৃতজ্ঞতা ভরণে স্মরণ করে স্নেহার মা বাবা। তুমি ইকবাল আঙ্কেলের মেয়ে নূর? হ্যাঁ, স্মিতাতে জবাব দেয় নূর। মাকে ফোন করতে হবে না, তুমি আমার সাথে চলো, মাকে সারপ্রাইজ দেবো আমি। চলো চলো বলেই নূরের ব্যাগটা নিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো দাঁড় করায় স্নেহা। তারপর নূরকে নিয়ে অগ্রসর হয় নিজের বাড়ির দিকে। তুমি ভাবতেও পারছো না মা কি পরিমাণ খুশি হবে। তোমার আর আঙ্কেলের কথা মা রোজ আমাদেরকে বলে।
আমি ঢাকায় থাকি, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। মা যখন জানতে পারে তোমার খবর, তোমরা ঢাকায় আছো, আমায় খোঁজ নিতে বলেছিল। কিন্তু এত বড় শহরে কিভাবে খুঁজবো সেটা বুঝে উঠতে পারিনি। তার উপরে সবাই শুধু এটা বলে, তোমরা ঢাকায় থাকো, কোন এরিয়া কোন সেক্টরে সেটা কেউ জানে না। আমরা তো বাড্ডায় থাকতাম, আর আমি তেজগাঁও, আমার ইউনিভার্সিটির কাছে। মা আজকে ডাবল সারপ্রাইজ পাবে, বুঝেছ? কিভাবে? স্নেহার দিকে তাকিয়ে প্রশ্ন করল নূর। আমি যে আজকে বাড়ি আসছি মা জানে না। দুজনকে একসাথে দেখলে একদম 4 ভোল্টের ঝটকা খাবে। বলেই হেসে উঠল স্নেহা। স্নেহার কথায় নূরও হেসে ওঠে। স্নেহা মেয়েটা খুবই মিশুক, কি সুন্দর করে কথা বলে। 3-4 ঘন্টার ব্যবধানে কি সুন্দর বন্ডিং হয়ে গেছে তাদের। নূর ফোঁস করে একটা নিঃশ্বাস নেয়। নূরের বাবা মারা যাওয়ার আগের রাতে নূরকে মারজানার নাম্বার দিয়েছিলেন। যে কোনো সমস্যায় যেন নূর মারজানকে স্মরণ করে এ কথা বলেছিলেন। সাথে একটা চিঠিও দিয়েছিলেন, যদি কখনো মারজানের বাড়ি যায় তাহলে যেন তাকে দিয়ে দেয়। আর তার সম্ভব না হলেও তাকে কল করে পুরো চিঠিটা নিয়ে ঠিকানায় পৌঁছে দিতে। তার পরের দিনই নূরের বাবা স্ট্রোক করেন। একদিন আইসিইউতে থাকার পর ইন্তেকাল করেন তিনি। অটোর গতি থেমে যেতে ধ্যান ভাঙল নূরের। 4তলা একটা ভবনের সামনে এসে থেমেছে অটোটা। স্নেহাকে নামতে দেখে নূরও নেমে যায়। নিজের ব্যাগটা বের করে অটো থেকে হাতে নেয়। স্নেহা ভাড়া দিতে নিতেই নূর একবারই ভাড়াটা মিটিয়ে দেয়। এটা কি হলো নূর, তুমি ভাড়া দিলে কেন? ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করলো স্নেহা। নূর মুচকিয়ে এসে জবাব দেয়, ছিল তাই দিলাম, পরেরবার না হয় তুমি দিও। আচ্ছা চলো উপরে যাই। ব্যাগটা গেটের ভিতরে রেখে উপরে উঠতে থাকলো স্নেহা। ব্যাগ নিবে না? তোমারটাও রাখো, আমার ছোট ভাইটার কোনো কাজের নেই, সারাদিন শুয়ে বসে থাকে, ওকে দিয়ে ব্যাগ বই উপরে নেওয়াবো। বলে নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে গেটের সামনে রেখে দেয় স্নেহা। তারপর নূরের হাত ধরে সিঁড়ি বেয়ে 3তলায় উঠে যায়। অর্ণব, নূরকে ফিরিয়ে আনো তুমি। তুমি না পারলে আমায় বলো, সে আমার কথা ফেলবে না। আমি বললে সে অবশ্যই আসবে, আমি বুঝাবো। অর্ণবের দিকে তাকিয়ে বলে উঠলেন মুনতাহিনা। আম্মা, অভ্রকে নিন। আমি সত্যি জানি না আম্মা, নূরজান কোথায় গেছে। আমি জানলে তাকে নিয়ে আসতাম আম্মা। বলে অভ্রকে তার দাদির কোলে দিয়ে নিজের ঘরে চলে যায়। অর্ণব রুমে এসে কবাট খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার নেয়। ডান পাশে তাকাতেই কেমন যেন খালি খালি লাগলো। এখানে নূরের কাপড় থাকতো। গত 5 মাসে এভাবে জায়গাটা ফাঁকা দেখে অভ্যস্ত নয় অর্ণব। আর 7-5 না ভেবে ওয়াশরুমে ঢুকে যায় অর্ণব। খানিকক্ষণ বাদে ওয়াশরুম থেকে চিল্লেই বলে ওঠে, নূরজাহান, আমার তলেটা দাও তো, ফেলে এসেছি। কোনো উত্তর না পেয়ে আবারও একইভাবে বলে ওঠে অর্ণব। হঠাৎ মস্তিষ্ক মহাশয় জানান দেন যে নূরজাহান নেই। নূরজাহান চলে গেছে অর্ণবকে রেখে। অন্যদিকে স্নেহা নূরের হাত ধরে দাঁড়িয়ে আছে নিজেদের ফ্ল্যাটের সামনে। কলিং বেল বাজিয়েছে 2বার, কিন্তু এখনো কেউ দরজা খোলেনি। স্নেহা বিরক্ত হয়ে নিজের মাকে কল করলো। এমন সময় স্নেহার ছোট ভাই সোহেল এসে দরজা খুলল। এই বাটুল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি করছিস ঘরে বসে? সোহেলের পেটে খোঁচা মেরে বলে ওঠে স্নেহা। দূর আপু, সবসময় খোঁচাতে থাকবে না তো, ভাল লাগে না। বিরক্ত হয়ে বলে ওঠে সোহেল। যা, খোঁচালাম না তোকে। নিচে গেটের সামনে দেখ, আমাদের দুজনের ব্যাগ রাখা, জলদি করে নিয়ে আয়। তোর জন্য একটা জিনিস এনেছি, দ্রুত ব্যাগ আনলে দ্রুত পাবি। উপহারের কথা শুনে দৌড় দেয় সোহেল। স্নেহা নূরকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। মারজানা খাতুন তখন ডাইনিংয়ে বসে কলমি শাক বাজছিলেন। স্নেহা গিয়ে জড়িয়ে ধরে তাকে। মারজানা খাতুন চমকে ওঠেন। মেয়েকে দেখে খুশি হন ভীষণ। তা তুই তো 2 দিন পর আসতে চাইছিলি। আজই আসলাম মা, ভাবলাম 2 দিন যখন ছুটি পেয়েছি 2 দিন আগেই চলে আসি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? স্নেহার কথার উত্তরে বলে ওঠে মারজানা। ওই দেখো, তোমার ইকবাল ভাইয়ের মেয়ে নূরজাহান। মারজানা তাকালেন নূরের দিকে। খুশিতে চোখজোড়া চকচক করে উঠল তার। নূরের কাছে গিয়ে স্তন্যপানে জড়িয়ে ধরলেন নূরকে। কত বড় হয়ে গেছিস মা, সেই তো 6 বছর সময় ভাইজান বরিশাল ছাড়লেন, আর এসেছিস মামি মানে তোর দাদির মৃত্যুর সময়। কিন্তু তোর ফুপোজান অসুস্থ থাকার আমি যেতে পারিনি। কত বছর পরে তোর সাথে দেখা। কিছুটা বিরতি নিয়ে মারজানা খাতুন আবারও বলে উঠলেন,
একা এসেছিস? ভাইজান আসেনি? বাবার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল নূরের। বাবা নেই ফুপ্পি, 9 মাস আগেই বাবা চলে গেছে আমাদের ছেড়ে। মারজানা যেন ভাইয়ের মৃত্যুর খবর আকাশ থেকে পড়লেন। চোখ জোড়া জলে টইটুম্বুর হয়ে গেল। নূরের বাবা ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান। নূরের দাদা যখন মারা যান তখন নূরের বাবার বয়স 10 কি 12। এরপর নূরের দাদি মারা যান যখন নূরের বাবা রায়লায় দ্বিতীয় বিয়ে করেন তখন। তিনি মারা যাওয়ার পর আর কেউ ছিল না গ্রামে যারা নূরের বাবার খোঁজ নেবেন। ফলে দীর্ঘ 12 বছর তিনি আর গ্রামের মাটিতে পা রাখেননি। নূরের বাবা মারা গেলে তাকে ঢাকাতে কবরস্থান করা হয়। ঘরে জামা, কত দেরি থেকে এসেছিস? ফ্রেশ হ, আমি তোদের খাবার দিচ্ছি। চোখ মুখ শুকিয়ে গেছে একদম। নূরের হাত ধরে বলে উঠল মারজানা। সোহেল স্নেহার নূরে ব্যাগ নিয়ে উপরে আসলো। স্নেহা নূরে ব্যাগ নিয়ে নিজের রুমে গিয়ে ঢুকে পড়ল। নূরও পিছু পিছু যায়। স্নেহা রুমে যেতেই স্নেহা নূরকে ওয়াশরুম দেখিয়ে দেয়। নূর নিজের ব্যাগ থেকে এক সেট কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। প্রায় আধা ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বের হয় অর্ণব। শরীরটা খুব ক্লান্ত, কিন্তু ঘুম আসছে না চোখে। নূরকে খুঁজে বের করা খুবই জরুরি তার জন্য। মেয়েটা প্রেগনেন্ট, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। এত কিছু ভাবনার মাঝে অর্ণব নিজের ল্যাপটপটা অন করে। 7 দিনের একটা লিভ অ্যাপ্লিকেশন লিখে হেড অফিসে মেল করে দেয়। রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে মুমতাজ চৌধুরীকে ডাক দেয় অর্ণব। অভ্রকে অনেক কষ্টে খাইয়ে ঘুম পাড়িয়েছেন মুমতাহিনা। অর্ণবের ডাকে ডাইনিংয়ে আসেন তিনি। আম্মা খেতে দিন, অনেক ক্ষুধা পেয়েছে, মাথা নিচু করে বলে অর্ণব। মুমতাহিনা ফ্রেঞ্চ টোস্ট, অরেঞ্জ জুস, সেদ্ধ ডিম আর বাটার রাখেন অর্ণবের সামনে। অভ্রকে সামলাতে গিয়ে নাস্তাটা বানাতে পারলেন না তিনি। এসব খাবার দেখে অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। নূর প্রতিদিন সকালে পরোটা, ডিম ভাজি, 5 মিশালি তরকারি বা অন্য যে কোনো আইটেম বানিয়ে ডাইনিংয়ে সাজিয়ে রাখত। আজ এই শুকনো টোস্ট দিয়ে ক্ষুধা নিবারণ করতে হবে অর্ণবের। অর্ণব! মুমতাহিনার ডাকে মাথা তুলে তাকালো অর্ণব। হালকা স্বরে উত্তর করল, জি আম্মা। আমায় বলো, তোমাদের মাঝে কি হয়েছে? নূর কোথায় আছে? কি এমন মনোমালিন্য হলো? আম্মা, আমি নূরের বাবার বাড়ি গিয়েছিলাম। নূর যায়নি ওখানে। অনেকবার ফোনে ট্রাই করেছিলাম আম্মা, ফোনটাও বন্ধ করে রেখেছি। ঠান্ডা স্বরে বলে উঠল অর্ণব। বেয়ান কি বললেন নূর তার সাথে যোগাযোগ করেছে? উনিও কিছু জানেন না আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি নূরকে খুঁজে আনবই, বলে কোনো রকমে খেয়ে উঠে গেল অর্ণব। রুমে গিয়ে তার বন্ধু তাহসিনকে কল করল। তাহসিন পুলিশের গোয়েন্দা বিভাগে আছে। নূরের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করা গেলে তাকে খুঁজে বের করা যাবে। কল রিসিভ হতেই অর্ণব বলে ওঠে, তাহসিন। ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ হ্যালো অর্ণব, কেমন আছিস? চলছে, তুই ফিরে আছিস? দেখা করতে পারবি? হ্যাঁ পারবো, কখন দেখা করবি? এখনই, আমি তোর বাসায় আসছি, বলে কল কেটে দেয়। ফোনটা পকেটে ঢুকিয়ে নেয় অর্ণব। গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে পড়ে। একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয় নূর। শরীরটা আর সায় দিচ্ছে না। এমন সময় এতক্ষণ না খেয়ে থেকে কাইল হয়ে পড়েছে সে। চুলগুলো গামছা দিয়ে মুছে ভিজা গামছাটা বারান্দায় নেড়ে দেয় নূর। মারজানা খেতে ডাকছিল স্নেহার নূরকে। নূর নিজের ব্যাগ থেকে মারজানার জন্য তার বাবার রেখে যাওয়া চিঠিটা বের করে হাতে নেয়। এবার রুম থেকে বের হয়ে এসে ডাইনিংয়ে যায়। মারজানা টেবিলে খাবার গুছাচ্ছিলেন ইতিমধ্যেই। নূরকে দেখে তিনি চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসে পড়তে। নূর বসতেই প্লেটে খাবার সাজিয়ে দিলেন মারজানা। স্নেহা আসতেই নূরও আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করল। খাবার শেষে মারজানাকে চিঠি দিল নূর। বাবা আপনাকে দিতে বলেছিল চিঠিটা। মারজানা হাত বাড়িয়ে চিঠিটা নিল। নূরকে স্নেহার সাথে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে চিঠিটা নিয়ে নিজের রুমে চলে গেল। নূরও বিনা বাক্যে স্নেহার রুমে চলে গেল। বিছানায় গা এলিয়ে দিতে ঘুমের রাজ্যে পাড়ি দিল নূর। শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁসছে অর্ণব। সচরাচর স্মোক করা দেখা যায় না অর্ণবকে, তবে কাজের অনেক স্ট্রেস আর মানসিক চিন্তা থাকলে সিগারেটের সুখটান দিতে সমস্যাগুলো ধোঁয়াশার সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে সে। অদূরে অর্ণবের গাড়ি ডিকিতের উপর পা উঠিয়ে বসে আছে তাহসিন। সূক্ষ্ম দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অর্ণবকে।
অর্ণবের এমন এলোমেলো চেহারা দেখে তাহসিন প্রথমে আঁচ করতে পেরেছিল কোনো না কোনো গণ্ডগোল আছেই। অর্ণবের থেকে সবটা শোনার পর আরও ভালো করে বিষয়টা নিশ্চিত হয়েছে তাহসিন। ভাবি প্রেগনেন্ট, তাও আবার টুইন প্রেগনেন্সি। অর্ণব ফিরে তাকালো না, ওভাবে স্মোক করতে করতে উত্তর করল, ইয়া 1 মান্থ প্লাস। তো সমস্যাটা কি অর্ণব? বাচ্চার কথা শুনে এত রিয়েক্ট কেন করছিস? অর্ণব সিগারেটের বাকি অংশটুকু ফেলে দেয়, পা দিয়ে পিষে সিগারেটটা নিভিয়ে ধীর পায়ে এগিয়ে আসে গাড়ির কাছে। নূরজাহানের মা অর্থাৎ আমার শাশুড়ি বিয়ের আগে আমায় বলেছিল নূরে কোনোদিন বাচ্চা হবে না, শারীরিক কোনো জটিলতার কারণে সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। আর বিয়েতে আমি মূলত সে কারণেই রাজি হয়েছিলাম। তাসিন, কি মানে তুই বিয়ের আগেই জানতি ভাবে সন্তান জন্মদানে অক্ষম? এমনটাই আমাকে বলা হয়েছিল। তুই জানিস আমি অব্রকে নিয়ে কতটা চিন্তায় থাকতাম। তাহিরা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন অব্রর বয়স সবে 2.5 বছর। আমি বিয়ে করতে চাইছিলাম না তাসিন, কিন্তু আমি সারাদিন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকি। আমার বাচ্চাটাকে আম্মা একা সামলাতে পারে না, তার বয়স হচ্ছে। এত কিছুর মাঝে যখন বিয়েতে রাজি হই তখন আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম কোনো অবিবাহিত নারী আমি বিয়ে করব না, ডিভোর্সি বা বিধবা হতে হবে। আমি কারো জীবন নষ্ট করতে চাইছিলাম না তাসিন। কথাগুলো এক নাগারে বলে একটু বিরতি নিল অর্ণব। তার গলা শুকিয়ে আসছে, অপরাধবোধ হচ্ছে, কিন্তু তা স্বীকার করতে পারছে না। তাহলে ভাবিকে কেন বিয়ে করলি? সে তো ডিভোর্সি বা বিধবা কোনোটাই নাই, শুধু বাচ্চা জন্ম দিতে অক্ষম বলি তাকে বিয়ে করেছিলি? তাহসিনের প্রশ্নে মাথা নাড়ায় অর্ণব। একটু পরে বলে ওঠে, নূরজাহানকে আমি যেদিন দেখতে যাই সেদিন আমার ওকে খুব পছন্দ হয়। নূরের মাকে আমি জিজ্ঞাসা করি নূর ডিভোর্সি বা বিধবা কি না। নূরের মা তখন আমায় বলল নূর বন্ধা, এই কারণে নাকি তার বিয়ে হচ্ছে না। তিনি আমার সামনে কাতর কণ্ঠে বললেন নূরের বাবা মারা গেছে, মেয়েটা এতিম। সেদিন বাড়ি ফিরে আমি অনেক চিন্তা ভাবনা করি। এমন একজন নারী যে সন্তানদানে অক্ষম, তাকে অব্রের মা হিসেবে আনলে সে অব্রকে নিজের সন্তানের মতো করেই ভালোবাসবে। নিজের সন্তান না হবার কষ্টে আমার অব্র কখনো ভালোবাসার অভাবে ভুগবে না, নিজের সন্তান মতো তাকে ভালোবাসবে। আর আমার অব্র মায়ের ভালোবাসা পাবে। নূরের মাকে আমি নিজের প্রথম সংসার আর সন্তানের কথা জানাই। তিনি বললেন নূর রাজি আছে এই বিয়েতে, তবে বিয়ের সময় অব্র যেন না আনি। আত্মীয় স্বজনরা কানাঘুষা করবে, আমিও তার কথায় সায় দেই। তারপর এই বিয়ে। অর্ণবের কথায় তাহসিন রীতিমতো বিরাটটি শক্ট পেয়েছে। নিজের মেয়ের সাথে কেউ এমন করে ভেবে পাচ্ছে না তাহসিন। আন্টি জানে ভাবির প্রেগনেন্সির কথা? না, বলিনি আমি। ভাবির মা যে বলেছিল ভাবি বন্ধা, এ কথা কি আন্টি জানেন? না, আমি আম্মাকেও বলিনি এসব। শুধু আমি নূরের মা আর নূরই জানতো এই কথা। কিন্তু এখন মনে হচ্ছে নূর নিজেও জানতো না। দেখ ভাই, ভাবির উপর তুই জুলুম করেছিস। মাঝি বাচ্চার খবর শুনে তুই শকড ছিলি, কিন্তু এতটা রুট কিভাবে হলি? পাশাপাশি তুই ভাবিকে সরাসরি প্রশ্ন না করে অ্যাবর্শন করানোর প্রস্তাব দিলি। একজন মায়ের জন্য তার বাচ্চা নষ্ট করা কতটা যন্ত্রণাদায়ক তুই আশা করি বুঝছিস? তাহসিনের কথা অর্ণব উত্তর করল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সাথে নিচের মাথাটা ঠেকিয়ে আকাশের দিকে মুখ করে চোখ জোড়া বন্ধ করল। মনের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। সে ভুল করেছে, চরম ভুল। নূরকে তার কথায় আঘাত ক্ষতবিক্ষত করেছে। রাগের মাথায় নিজের সন্তান পর্যন্ত নষ্ট করতে বলেছে। অর্ণব পাপী, অপরাধী, তার স্ত্রী আর অনাগত সন্তানদের অপরাধী সে। কিছুক্ষণ বাদে অর্ণবকে ডেকে ওঠে তাহসিন। চোখ মেলে তাকায় অর্ণব। চল। তাহসিনের কথা অর্ণব বলে ওঠে, কোথায় যাব? তোর বউ মানে আমার ভাবিকে খুঁজতে। হেডকোয়ার্টারে যাব, ভাবির নাম্বারে লোকেশন ট্র্যাক করব। লাস্টে লোকেশন জানা গেলেও কিছুটা আশা করা যায় খুঁজে পাবার। অর্ণবের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল তাহসিন। অর্ণব জলদি করে গাড়িতে উঠে সিট বেল্ট লাগালো। এখান থেকে হেডকোয়ার্টার আধা ঘন্টার পথ, কিন্তু এই টাইমে রাস্তায় জ্যাম থাকবে, 1.5 ঘন্টা লেগে যেতে পারে। তুই ঘুমিয়ে নে, অসুস্থ হলে বউকে না খুঁজে হাসপাতালে ভর্তি হতে হবে। বলে গাড়ি স্টার্ট দেয় তাহসিন। অর্ণব নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। ঘুম হয়তো আসবে না, কিন্তু ক্লান্তিভাবে যদি একটু ঘুম আসে এই আশায়। বেলা গড়িয়ে গেছে অনেকটাই। নূর প্রায় 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। হঠাৎ ঘুমটা হালকা হয়ে এলো নূরের। চোখটা মেলতেই গা গুলি বমি পেল। একরকম দৌড়ে ওয়াশরুমে যেতেই গড়গড় করে পেটে যাচ্ছিল সব উবড়ে দেয় নূর।
কারো গোংরানির আওয়াজে রুমে আসে স্নেহা। এসে নূরকে বিছানায় না পেয়ে নাম ধরে ডাকতে থাকে। ওয়াশরুম থেকে নূরের অস্পষ্ট ধ্বনি পেতেই দ্রুত পায়ে সেখানে যায় স্নেহা। নূর তখনও বমি করে নাজেহাল অবস্থা, মাথাটা ঘুরছে প্রচণ্ড। স্নেহা আসতেই স্নেহার উপরে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে নূর। নূরের অবস্থা দেখে হকচকিয়ে যায় স্নেহা। জোরে চিৎকার দিয়ে নিজের মা মারজানকে ডাকে। মারজানা তখন নিজের ঘরে ছিলেন। নূরের দেওয়া চিঠিটা পড়ে তিনি অসম্ভব রকমের হতভম্ব হয়েছেন। মেয়ের চিল্লানির আওয়াজে চিঠিটা আলমারিতে রেখে দৌড়ে ঘর থেকে বের হন মারজানা। ওয়াশরুমে নূরকে এমন অবচেতন হয়ে পড়ে থাকতে দেখে তিনি যেন দিকবিদিক শূন্য হয়ে যান। এক মগ পানি এনে নূরের মুখটা ধুয়ে দেন তিনি। স্নেহার সাহায্য নিয়ে কোনো রকমের নূরকে ঘরে এনে সাবধানে বিছানায় শুয়ে দেন। স্নেহা, দ্রুত তোর বাবাকে খবর দে, ও সেন্সলেস হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। মায়ের কথা দ্রুত নিজের বাবাকে কল করে স্নেহা। মারজানা আগেই খালিদ অর্থাৎ স্নেহার বাবাকে জানিয়েছিলেন নূরের আসার খবর। ভদ্রলোক খুশি হয়ে কর্মচারীদের কাছে দোকান রেখে বাজারে যান বড় মাছ এবং মাংস কিনতে। মা, বাবা তো ফোন ধরছে না, এদিকে নূরের জ্ঞানও ফিরছে না, আমরা বরং ওকে মেডিকেলে নিয়ে যাই মা। হ্যাঁ, তাই করি। তুই এক কাজ কর, গাড়ি ডাক, ওই যে হাসান আছে না ড্রাইভার, ওকে খবর দে, আমি বোরকাটা পরে আসছি। বলেই মারজানা ছুটলেন নিজের ঘরের দিকে। আলমারি থেকে বোরকাটা বের করে পরে নিলেন, আর কিছু টাকা নিয়ে নিলেন সাথে করে। মা, নিচে চলো, গাড়ি এসে যাবে এক্ষুনি। স্নেহার কথায় মারজানা মাথা নাড়ালেন। তারপর মামে মিলে নূরকে অনেক কষ্টে তিনতলা থেকে নিচে নামালো। ততক্ষণে বাড়ির সামনে গাড়িও এসে গেছে। নূরকে নিয়ে গাড়িতে উঠতেই মারজানা বলে উঠলেন, ল্যাবে চলো, মেডিকেল যেতে অনেক সময় দরকার। মেয়েটা অজ্ঞান হয়ে আছে, রিস্ক নিতে পারবো না। ড্রাইভার সায় দিল মারজানার কথায়। তারপর গাড়ি স্টার্ট দিল গন্তব্যে ল্যাবেডে স্পেশালাইজড হসপিটালে। ঘড়ি কাটায় সময়টা 12:30। সূর্য এখন মাথার উপর খারাপভাবে কিরণ দিচ্ছে। একটু বাতাস বইছে ধীরগতিতে আশেপাশে। গুমাট আবহাওয়ার সাথে ভ্যাপসা গরম। হয়তো 2-1 দিনের মধ্যেই বৃষ্টি হবে। অর্ণবদের গাড়িতে এসে আবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে থামল। তাহসিনের কথা মতোই আধা ঘন্টার পর 1.5 ঘন্টায় গিয়েছে তাদের আসার জন্য। তাহসিন নিজের সিট বেল্টটা খুলে অর্ণবকে ডাক দিল। সবেমাত্র একটু ঘুমের রেশ এসেছিল অর্ণবের। তাহসিনের ডাকে চোখ মেলে তাকালো সে। ওঠ বেটা, এখন ঘুমাস না, ভাবিকে খুঁজে পাই আগে, তারপর শান্তিতে ঘুম দিবি বউ নিয়ে। অর্ণব মৃদু হাসল তাহসিনের কথায়। তারপর গাড়ি থেকে বের হয়ে পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে যায়। তাহসিন সাথে থাকা অর্ণবের কেউ বাধা দিতে পারল না। তবে কন্ট্রোল রুমের ভিতরে সিলভিয়ানদের প্রবেশ নিষেধ, তাই অর্ণবকে ওয়েটিং রুমে বসিয়ে রেখে তাহসিন নিজে কাজে যায়। যাওয়ার সময় অর্ণবের থেকে নূরের নাম্বারটা নিয়ে নেয়। ওয়েটিং রুমের ধাতব চেয়ারে বসে আছে অর্ণব, চোখ মুখে এক অজানা ভয় তার। নূরজান, কোথায় চলে গেলে তুমি? সকাল অবধি একটু অপেক্ষা করা গেল না আমার জন্য? এতটা অভিমান করলে যে ছেড়ে চলে গেলে? দেখো, তুমি চলে গেছো, একটা দিনও হয়নি, কিন্তু আমার দুনিয়া জাহানের সমস্ত আলো তুমি নিয়ে গেছো। এত আলো, এত সাজসজ্জার মাঝেও তোমাকে ছাড়া সব অন্ধকার দেখছি নূরজান। ফিরে আসো প্লিজ। আমার প্রশ্নবিদ্ধ করো, কেন আমি তোমায় কষ্ট দিলাম তা নিয়ে আমায় প্রশ্নবিদ্ধ করো, দরকার হলে গালমন্দ করো, তবু একবার দেখা দাও নূরজাহান। বিড়বিড় করে বলে উঠল অর্ণব। চোখ জোরে জলে টইটুম্বুর হয়ে গেছে। অনুশোচনার আন্দোলনে পুড়ে নিঃশ্বাস নেওয়াটাও যেন কষ্টসাধ্য হচ্ছে। ভাই, পেয়েছি। ওয়েটিং রুমে দরজা খুলে ঢুকতে ঢুকতে বলে উঠল তাহসিন। অর্ণব 2 হাতের তালুতে তাড়াতাড়ি করে চোখে জলটুকু মুছে নেয়। ভাবির লাস্টের লোকেশন ফরিদপুর, বড় বাস স্ট্যান্ডের আশেপাশে। এরপরে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়নি, হয়তো সিম কার্ড খুলে ফেলেছে বা ফোনের ব্যাটারি ডেড। তাহসিনের কথা শেষ হতে না হতে অর্ণব বলে ওঠে, ফরিদপুর? ওখানে কেন যাবে নূরজাহান? কোনো ফ্রেন্ড, রিলেটিভ, এমনি তো অনেক কিছুই থাকতে পারে, এমনি তো আর একটা শহরে চলে যাবে না। এর উত্তর নূরের মাই দিতে পারবে। নূরের বাবার বাড়ি যেতে হবে তাহসিন, তুই যাবি? আলবাত যাব, চল। অর্ণব বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর ওয়েটিং রুম থেকে বড় বড় পা ফেলে বের হয় তাহসিন আর অর্ণব। গাড়িতে
ড্রাইভিং সিটে বসে অর্ণব গাড়ি স্টার্ট দেয়। তার পাশের সিটে তাসিন। রাস্তায় রোদ ও উত্তপ্ত ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে চলল নূরদের বাড়ির উদ্দেশ্যে। হাসপাতালের করিডোরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে স্নেহা। তার পাশে চেয়ারে বসে আছে মারজানা। ডাক্তার ভিতরে নূরের চেক আপ করছেন। একটু পরে ডাক্তার বেরিয়ে আসলো। বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ালো মারজানা। স্নেহা এগিয়ে যায় ডাক্তারকে, বলল, নূরের কী অবস্থা ডাক্তার? কি হয়েছে ওর? পেশেন্টের কী হন আপনি? স্নেহাকে জিজ্ঞেস করলেন ডাক্তার। আমার বোন হয় পেশেন্ট। আপনি কি জানেন যে পেশেন্ট প্রেগনেন্ট? এগুলো নর্মালি প্রেগনেন্সিতে হয়ে থাকে, চিন্তা করবেন না। ওনাকে স্ট্রেস মুক্ত রাখুন। মানসিকভাবে যদি ভেঙে পড়ে তাহলে বাচ্চার ক্ষতি হবে। আরও শিওর হতে একটা প্রেগনেন্সি টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন। ডাক্তার কথায় যেন অবাকের চরম সীমানায় আছে মারজানা। নূর যে বিবাহ বা বিয়ে হয়ে গেছে তা জানেন না তিনি। নূর যদি অবিবাহিত হয় তাহলে বাচ্চা কিভাবে? ইকবাল ভাইয়ের মেয়ে যে এমন কাজ করতে পারে না সেই বিশ্বাস নূরের উপরে আছে তার। ডাক্তার, এই রিপোর্টটা দেখুন তো, এখান থেকে কিছু জানা যায় কি না? বলে নিজের ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করে ডাক্তার হাতে দেয় স্নেহা। ডক্টর রিপোর্টটা পর্যবেক্ষণ করে সময় নিল। তারপর বলে উঠল, আমার ধারণা সঠিক, উনি প্রেগনেন্ট। ওনার মান্থ 1+ মতো, 2 ফেটার্স। ওনার যত্ন নেবেন। এখানে প্রেসক্রিপশনে যে মেডিসিন দেওয়া আছে ওগুলো নিয়মিত খাওয়াবেন, আর অবশ্যই রুটিন চেক আপের মধ্যে রাখবেন। বলেই ডাক্তার স্নেহের হাতে রিপোর্টের ফাইলটা দিয়ে চলে গেল। তুই এই রিপোর্ট কোথায় পেলি? মারজানা প্রশ্ন করলেন স্নেহাকে। নূরে ব্যাগে পেয়েছি মা। একটু আগে ও যখন অজ্ঞান হয়ে গেল ওর গায়ের কাপড়ের নোংরা হয়ে গিয়েছিল, তাই ওর ব্যাগ থেকে একটা জামা বের করে ওকে চেঞ্জ করাতে নিচ্ছিলাম। তখনই রিপোর্টটা আমার চোখে পড়ে। আমি ভালো মতো খেয়াল করি এটার ওপর গাইনোলজিস্ট এর নাম লেখা। ভাবলাম ডাক্তারের রিপোর্ট, হয়তো ওর সমস্যার পাস্ট হিস্টোরি জানতে পারবো, এই জন্যই নিয়ে এসেছিলাম। নূরের জ্ঞান ফিরলে ওকে জিজ্ঞেস করবো এই বাচ্চার বাবাকে। একদম না মা, ও নিজেই বলবে তোমায়। তুমি জিজ্ঞেস করলে অপ্রস্তুত হয়ে পড়বে। আর আমি যদি ভুল না হই তবে ওর হাজব্যান্ডের নাম অর্ণব। অর্ণবের গাড়িটা নূরদের বাড়ির সামনে এসে থামল। গাড়ির ভেতর থেকে প্রথমে অর্ণব, তারপর বের হলো তাহসিন। অর্ণব সোজা ঢুকে গেল নূরদের বাড়িতে। তার পিছনে তাহসিনও ঢুকলো। সদর দরজার কাছে এসে কলিং বেল বাজানোর কিছু মুহূর্ত পরই দরজা খুললেন রাহেলা। অর্ণবকে দেখে বলে উঠলেন, তুমি? রাহেলার চেহারায় অস্বাভাবিকতা নজরে পড়ল তাহসিনের। অপরাধীদের সাথে ডিল করতে করতে সহজে মানুষের মুখের অভিব্যক্ত ধরে ফেলে তাহসিন। রাহেলার চোখে আছে ভয় আর আতঙ্কের ছাপ ফুটে উঠেছে চেহারায়। বিরক্তিভাব, যেন এই সময় অর্ণবের আশায় কিছুটা হলেও বিরক্ত সে। তার উপর উটকো ঝামেলা হিসেবে সাথে তাহসিন। রাহেলা দরজার সামনে থেকে সরে গিয়ে অর্ণব আর তাহসিনকে ভেতর ঢুকতে দিলেন। তাহসিন বাড়িতে ঢুকে আশেপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলেন। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, বাড়িতে কি আপনি একাই আছেন? তাহসিনের কথায় কেমন যেন চমকে উঠল ভদ্রমহিলা। জড়তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, এই সময়টা আমি একাই থাকি বাড়িতে, আমার ছেলে স্কুলে থাকে। তাহসিন রাহেলার উত্তরে সন্তুষ্ট না হলেও হালকা মাথা ঝাঁকিয়ে ব্যাপারটা আপাতত বন্ধ রাখার চিন্তা করল। ফরিদপুর কি আপনাদের কোনো আত্মীয় আছে? আমার জানা মতে নেই। নূরের দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের আর যাওয়া হয়নি গ্রামের বাড়িতে। রাহেলা কথায় অর্ণবের মনে যেন সামান্য আশার আলো দেখা গিয়েছিল, তাও নিভে গেল। ফরিদপুর শহরটা মোটেও ছোট না। অন্তত নূরের কোনো আত্মীয় আছে কি না ওই শহরে তা জানতে পারলে নূরকে খোঁজা সহজ হতো। অর্ণব, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমাদের ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাহসিনের কথা শুনে অর্ণব বলে উঠল, হ্যাঁ, আর উপায় নেই। নূর কি ফরিদপুর আছে? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল রাহেলা। তাহসিনের কাছে এই মহিলার আচরণ মোটেও স্বাভাবিক লাগলো না। নিজের মেয়ের প্রায় একদিন হতে চলল নিরুদ্দেশ, অথচ এই মহিলার মধ্যে কোনো হেলদোলি নেই। উনি কি কোনোভাবে জানেন নূর কোথায় আছে? অর্ণবের উত্তর দেওয়ার আগে তাহসিন বলে উঠল, এখনও জানি না, প্রাথমিক ধারণা করছি। তাহসিন নিজের কথা শেষ করে রাহেলাকে আর কিছু বলার সুযোগ দিল না। অর্ণবের হাত ধরে বের হয়ে গেল বাড়ি থেকে। বাইরে এসে অর্ণবকে উদ্দেশ্য করে তাহসিন বলে, তোর শাশুড়ি হাবভাব মোটেও সুবিধার লাগেনি অর্ণব, উনি মিথ্যা বলছেন আবারও। তুই আবার কি মিথ্যা পেলি? উনি বলেছেন উনি বাড়িতে একা আছেন, কিন্তু আমি সোফার সামনে
সেন্টার টেবিলে দুটো গ্লাস দেখেছি কোল্ড ড্রিঙ্কসের, সাথে পপকর্ন আর পকোড়া ছিল। সম্ভবত কোনো শো বা সিনেমা দেখা হচ্ছিল। একা একা অবশ্য উনি দুটো গ্লাস নিয়ে বসে থাকবেন না। অর্ণব চকিত তাকালো তাহসিনের দিকে। নূরের চিন্তায় আশেপাশে খেয়াল করেনি অর্ণব। নূরজানকে খুঁজে পাচ্ছি না প্রায় 12 ঘন্টা হতে চলল। আমার থেকে ওনার উদ্বিগ্ন বেশি হওয়া উচিত ছিল, অথচ উনি বসে সিনেমা দেখছিলেন। চোয়াল শক্ত করে বলে উঠল অর্ণব। রিল্যাক্স অর্ণব, আমি যদি খুব বেশি ভুল না হই তাহলে ফরিদপুরে ওনাদের কোনো না কোনো আত্মীয় আছেন। ভাবি হয়তো সেখানেই গেছেন। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হয়েও কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে ভাবি নয়। নিরুদ্দেশে হতে চাইলে গ্রামের চট্টগ্রাম বান্দরবনও যেতে পারতেন, কিন্তু উনি ফরিদপুর গেছেন। পরিচিত কেউ আছে বলে মনে হচ্ছে। তাসিন, আমি ফরিদপুর যাব। আমি না বেটা, বলা আমরা। ফরিদপুর সদর থানায় ওসির সাথে যোগাযোগ করে দাঁড়া। ভদ্রলোক আমার পরিচিত, এক ট্রেনিংয়ে দেখা হয়েছিল। বলে পকেট থেকে ফোন বের করে ওসির নাম্বার খুঁজতে থাকলো তাসিন। ওর হাজব্যান্ডের নাম তুই কী করে জানলি? মার্জানার প্রশ্নের জবাবে স্নেহা নূরের রিপোর্টটা খুলে সামনে দেখিয়ে বলল, দেখো, এখানে অভিভাবকের জায়গায় শফিকুল চৌধুরী অর্ণবের নাম লেখা আছে। ঢাকা বড় হাসপাতালগুলোতে রিপোর্টের পেশেন্টের নামের সাথে অভিভাবকের নামও লেখা হয়ে থাকে। মার্জানা রিপোর্টটা হাতে নেন। নূরের নামের জায়গাও নূর চৌধুরী লেখা দেখে উনি শিওর হন নূর বিবাহিত। নূরের সবে জ্ঞান ফিরেছে। পিটপিট করে চোখ খুলে হাসপাতালের সাদা সিলিংকে নজর আসলো। হাত নাড়াতে গেলেই হাতে মৃদু টান লেগে অস্পষ্ট সুরে আহ বলে উঠল। আশেপাশে তাকাতেই বোঝা যায় হাসপাতালে বেডে শুয়ে আছে সে। গলা একটু জোর সঞ্চয় করে ডাকল, ফুপি, স্নেহা। কেবিনের বাইরে থেকে নূরের আওয়াজ পেয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো মার্জানা আর স্নেহা। নূরের পাশে যেয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে মার্জানা বলে উঠল, খারাপ লাগছে মা, পানি খাবি? মার্জানার কথায় উপর নিচ মাথা নাড়ালো নূর। ব্যাগ থেকে পানি বোতলটা বের করে ছিপে খুলে নূরের সামনে ধরলেন তিনি। স্নেহা ততক্ষণে নূরের সাবধানে বিছানা থেকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। দুর্বল হাতে পানি বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি পান করে নূর গলাটা একটু ভিজিয়ে নিল। স্নেহা, তুই একটু বাইরে যা তো, নূরের সাথে আমার কথা আছে। মায়ের কথা টু শব্দ না করে কেবিন থেকে বের হয়ে যায় স্নেহা। বেডের পাশে ধাতব টুলটা টেনে নিয়ে বসে আছে মারজান। তোর সাথে কি খারাপ কিছু হয়েছে মা? তোর মা মানে সৎমা রাহেলা কি কিছু করেছেন? মারজানের কথায় নূরের মুখটা ছোট হয়ে যায়। মাথাটা নিচু করে চোখে পানি ফেলে নূর। নূর, কাঁদে না বাচ্চা। তুই কাঁদলে তোর মন খারাপ থাকলে বাচ্চাদের কষ্ট হবে শোনা। ফুপ্পিকে বল কি হয়েছে। বাচ্চাদের শব্দটা শুনে কান্না থামিয়ে অবাক চোখে তাকালো নূর। বাচ্চাদের? কয়টা বাচ্চা ফুপ্পি? নূরে এমন কথা হেসে ফেললেন মারজানা। দুটো পুচকে আছে নূর, এবার আমায় বল কি হয়েছে। নূর যেন খুশিতে বাখারা হয়ে গেল। নূরের রিপোর্টগুলো নূর দেখার সুযোগে পায়নি। গতকাল রাতে অর্ণবদের বাড়ি ফিরে এসব ঘটনা ঘটে গেল যে নূর আর সময় পায়নি রিপোর্ট দেখার। নূর, বলবি না ফুপ্পিকে? মারজানার কথায় নূরের মনটা আবারও খারাপ হয়ে যায়। কিন্তু মনের উপর এই বোঝা একা একা বয়ে নিতে কষ্ট হচ্ছে তার। মনের ভিতরটা বড্ড পড়ে। যাদের আপন ভেবে জীবনে এতগুলো দিন কাটালো, তার এই দিন শেষে পিঠে ছুরি মারল। নূর এবার হাউমাউ করে কেঁদে উঠল। নূরের কান্না দেখে মারজান বসে থেকে উঠে দাঁড়ালো। দু হাতে নূরকে আগলে নিয়ে মাথায় চুমু দিল। আমার সবাই ঠকিয়েছে ফুপ্পি। মামুনি মামুনি আমায় ঠকিয়েছে। অর্ণব আবার মিথ্যা অপবাদ দিয়েছে ফুপ্পি। আমার সবাই কষ্ট দিয়েছে। ক্রোধোন্নত কণ্ঠে মারজানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো অভিযোগ করলো নূর। বাবা আমাকে কেন একা রেখে গেল ফুপ্পি? বলো না আমাকে কেন? এত খারাপ আমি? ছোটবেলা মা চলে গেল, যাকে মায়ের আসনে বসলাম সে আমায় না জানিয়ে এমন একজন পুরুষের সাথে বিয়ে দিলেন যার আগে সংসার ছিল, এক বাচ্চার বাপ। নূরের কথা যেন আকাশ থেকে পড়ল মারজানা। রাহেলা মেয়েটাকে এমন এক অথই সমুদ্র ফেলে দিয়েছে। এমন জঘন্য কাজ সে কী করে করল? আমি তাও মেনে নিয়েছিলাম ফুপ্পি। অর্ণবের স্ত্রী তার সন্তানের মা হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম আমি যেভাবে মায়ের আদর ছাড়া আমার শৈশবটা কাটিয়েছি, এভাবে যেন অপরকে না কাটাতে হয়। সব তো ভালোই ছিল ফুপ্পি। অর্ণব আমায় অনেক কেয়ার করতো, কখনো আমায় অবহেলা করতো না। কিন্তু বাচ্চা হওয়ার কথা শুনে অর্ণব কেমন যেন পাল্টে গেল।
ও বলল আমার বাচ্চা নষ্ট করতে, নাহলে ওর সংসার ছেড়ে দিতে। আমার সন্তানকে হত্যা থেকে ওর সংসার ছাড়া সহজ মনে হয়েছিল ফুপি, তাই আমি চলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি। মারজান আর কিছু বললেন না। সবটা তার কাছে পানির মতো পরিষ্কার, কিন্তু অর্ণবের বাচ্চা নষ্ট করতে বলার বিষয়টা তার বোধগম্য হয় না। নূরকে আস্তে করে নিজে থেকে ছাড়িয়ে নেয় মারজানা। নূর তখনও ফুপিয়ে কান্না করে যাচ্ছে। মারজানা নূরের মুখটা দুহাতের আঁচলে নিয়ে চোখের পানিটুকু মুছে দিলেন। অর্ণবকে জিজ্ঞেস করিসনি কেন বাচ্চা চায় না? কেন তোকে এমন কঠিন পরীক্ষার সম্মুখে ফেললো? নূর ডান বামে মাথা নাড়ালো। অর্থাৎ সে জিজ্ঞেস করেনি অর্ণবকে, জিজ্ঞেস করার সুযোগই পায়নি। অর্ণব বাড়ি থেকে বের হয়ে গেছে আগেই, আর তার ফিরে আসার আগেই নূর বাড়ি ছেড়ে চলে এসেছে। অর্ণব আর তাহসিন বেরিয়ে যাওয়ার পর সদর দরজাটার তাড়াতাড়ি বন্ধ করে সোফায় গিয়ে বসলেন রাহেলা। চলে গেছে? এক মধ্যবয়স্ক রমণী বের হতে হতে জিজ্ঞেস করল। হ্যাঁ, চলে গেছে। তুই না লুকালেও পারতি, অর্ণব তোকে চেনে না। ও না চিনলেও আমি তো চিনি। সকালে এসেছিল একবার, আমায় দেখে গেছে। এখন আবার দেখলে সন্দেহ করতে পারতো। আর কি বলে গেল? নূর ওদের বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেটাই তো বলে গেল সকালে। এখন এসে জিজ্ঞেস করলো ফরিদপুর আমাদের কোনো আত্মীয় আছে কি না। নূর কি ফরিদপুর আছে? উস্কুক চোখে অপর রমণীর দিকে তাকিয়ে বলে উঠল রাহেলা। মেয়েটা তাহলে মায়ের বর পেয়েছে বল? মায়ের সংসারটাও টিকলো না, মেয়েটারও একই দশা। বলে কুটিল হাসি হাসলো সেই রমণী। আমি এবার কবে সংসার ছাড়লাম? রাহেলার এমন কথা পিঠে রমণীটি বলে উঠল। তুই কি নূরের আপন মা নাকি? তুই তো সৎ মা। রাহেলা মুখটা ভেঙচি দিয়ে বলল, পকোড়া খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর দুই রমণী কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে পকোড়ার পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে থাকলো। অর্ণব, কথা হয়ে গেছে। উনি বলেছেন আমাদের সর্বোচ্চ সাহায্য করবেন। আমি বাসের টিকিটও বুক করে নিয়েছি, সন্ধ্যা 7টায় বাস। তুই বাসায় যা, একটু রেস্ট নে, আর পারলে 2-3 সেটে জামা কাপড় একসাথে প্যাক করে নিস। অর্ণব কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তাহসিনের দিকে। তারপর দুইজন গাড়ি নিয়ে বের হয়ে যায়। তাহসিনকে তার বাসে ড্রপ করে নিজেও বাড়ি যায়। রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয় ব্যাগে। হাত মুখ ধুয়ে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে। ফোনে 6টা 15-তে অ্যালার্ম সেট করে রেখেছে। তারপর হালকা করে ঘুমের দেশে তলিয়ে যায় অর্ণব। দুটো ফুটফুটে বাচ্চা মেয়েকে নিয়ে মাঠের মাঝখানে খেলছে নূর। পরনে নীল শিফন জর্জেটের শাড়ি, হাতে নীল রেশমি চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ। খোলা চুলগুলো বাতাসে খেলা করছে। বাচ্চা মেয়ে দুটোর পরনে সাদা ফ্রক। কাঁধে ছুঁই ছুঁই চুলগুলো দুই ঝুঁটি করে বেঁধে রাখা দুইজনারই। বাচ্চা মেয়ে দুটো সবেই হাঁটা শিখেছে। একটু হেঁটে আবার ধপাস করে পড়ে যাচ্ছে মাটিতে। আবারও উঠে দাঁড়িয়ে মায়ের সাথে তাল মিলিয়ে খেলছে। সামনে ছোট ছোট দাঁতগুলো দৃশ্যমান হয় হাসির তালে তালে। কি মিষ্টি সেই দৃশ্য। হুট করে নূর বলে উঠল, নুরানি, আস্তে মা, পড়ে যাচ্ছ বারবার। বোনকে দেখো কি সুন্দর হাঁটছে। মেয়েটা মায়ের কথা বুঝলো কিনা কে জানে, খিলখিল করে হেসে উঠল সে। অর্ণব দূর থেকে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য অবলোকন করেছিল। মেয়েদের কোলে নেওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে যাবে এমন সময় সামনের দৃশ্য দেখে পা জোরে থেমে যায় অর্ণবের। কোনো এক অচেনা পুরুষ এসে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। নূরও আহ্লাদে আটখানা হয়ে লোকটার হাত আঁকড়ে ধরে আছে। লোকটা নূরের গালে টুপ করে একটা চুমু খেয়ে মেয়েদের কাছে গেল। মেয়েরাও আধো আধো বলিতে পাপ্পা পাপ্পা বলে ঝাঁপে পড়ল লোকটার কোলে। নূর দাঁড়িয়ে দেখছে বাবা আর মেয়েদের ভালোবাসা। হঠাৎ হাতে টান লাগিয়ে ফিরে তাকালো নূর। অর্ণবকে দেখে কপাল কুঁচকে গেল ওর। সে অর্ণবের দিকে তাকিয়ে বলে ওঠে, আরে কি আপনি অশুভের মতো হাত ধরে টানছেন কেন? নূরের এহেন কথায় অর্ণবের হাতে বাঁধন ঢিল হয়ে যায়। নূর এই সুযোগে হাতটা ছাড়িয়ে নিয়ে স্বামীর কাছে গিয়ে দাঁড়ালো। লোকটার এক হাত আগলে নেয় নূরকে। নূর, আমি অর্ণব, তোমার স্বামী। এই মেয়ে দুটো আমার মেয়ে নূর। আমি ওদের বাবা। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে অস্বীকার করছো নূরজাহান? আপনি আমার স্বামী? কোন স্বামী? যে সত্য মিথ্যার যাচাই না করে আমায় দোষারোপ করেছিল সেই স্বামী? যে নিজের সন্তানদের হত্যা করতে বলেছিল সেই স্বামী? নূরের কথা অর্ণবের মনটা ভেঙে কয়েক টুকরোতে পরিণত হয়। সে অস্পষ্ট সুরে বলে ওঠে, নূর, আমার নূরজাহান। নূর তার ছেলে হাসি হাসে। তারপর পাশে
লোকটাকে দেখে বলে ওঠে, উনি উনি আমার স্বামী, আমার সন্তানদের বাবা, আমার আশ্রয়স্থল, আমার একমাত্র ভরসার স্থান, যাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সম্মান করি। নূর অন্য কাউকে নিজের স্বামী বলেছে, নিজের সন্তানদের পিতা বলেছে। নূর নাকি তাকে ভালোবাসে। অর্ণবের পা দুটো টলতে থাকে, আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না অর্ণব। কয়েক পা পিছিয়ে গেল। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার আমাকে আর বিরক্ত করবেন না মিস্টার অর্ণব, বলে একটা মেয়েকে কোলে তুলে নিল নূর। নূরের হাজবেন্ড আর একটা বাচ্চাকে কোলে নিয়ে উল্টো দিকে ফিরে হাঁটা শুরু করলো। অর্ণব ধপাস করে ঘাসের উপরে পড়ে গেল। অশ্রু চোখে অস্পষ্টভাবে দেখছিল নূরের চলে যাওয়ার দৃশ্য। নূর, নূরের স্বামী, সন্তান, নূরের সংসার, যেখানে কোনো জায়গায় নেই অর্ণবের। অর্ণব গগন বিতানে চিৎকার দিয়ে আর্তনাদ করে উঠল। অ্যালার্মের শব্দে ধরফরিয়ে ঘুম থেকে উঠল অর্ণব। এটা কি স্বপ্ন ছিল? এত বাজে স্বপ্ন হয়? তার নূর তাকে ছেড়ে অন্য কাউকে নিজের করে নিবে? অন্য কারো ঘরে হবে নূরজাহানের সংসার? অর্ণবের পুরো শরীর ঘামলে ভিজে গেল। ঘরে এসে চলছে, তাও ঘামছে অর্ণব। নূরকে হারানো যেন তার কাছে মৃত্যু সমতুল্য, তা আর অর্ণবের বুঝতে বাকি নেই। অর্ণব বিছানা ছেড়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো ঘরে। নিজেকে পরিপাটি করে ব্যাগটা নিয়ে বের হয়ে যায় নিজের ঘর থেকে। মুমতাহিনা চৌধুরী ঘরে গিয়ে তাই থেকে বিদায় নেয় অর্ণব। বের হওয়ার আগে বলে আসে, নিজের আর অবরোধ খেয়াল রাখবে আম্মা। আমি নূরজাহানকে নিয়ে ফিরব শীঘ্রই। নূরকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলেও মানসিকভাবে একটু সুস্থ বললে চলে। মারজানার কাছে সব বলার পর নিজেকে অনেকটাই হালকা লাগছে নূরের। স্নেহার রুমের খাটের উপর পা মেলে আশা হয়ে বসে আছে নূর। নিজের ফোনটা হাতে নিয়ে দেখে ফোনের চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে আছে। স্নেহার চার্জার থেকে ফোনে চার্জ বসালো নূর। এমন সময় মারজানের আগমন ঘরে। নূরের জন্য নাস্তা নিয়ে এসেছেন তিনি, কয়েক ধরনের ফল। নূর, এদিকে আয়, নাস্তা করে নে, তারপর রেস্ট করবি। মারজানের কথায় আর টু শব্দ না করে খেতে শুরু করলো নূর। অর্ধেকটা খেয়ে বলে উঠল, আর পারবো না ফুপ্পি, অনেকটা খেয়েছি। অর্ধেক খেয়েছিস, সবে পুরোটা শেষ কর। আর খেতে পারবো না, দেখো কেমন বমি বমি পাচ্ছে, জোর করে খেলে সব উগড়ে যাবে। নূরকে আর জোর করলো না মারজানা, একটু সময় পর বলে উঠল, অর্ণবের নাম্বার দে নূর। নূর চমকে উঠল, ওনার নাম্বার দিয়ে কী করবে ফুপ্পি? দিতে বলেছি দিবি, আমার কথা আছে। প্লিজ ফুপ্পি, আমি এখানে আছি ওনাকে জানিও না, উনি আবার আমায় অপমান করবেন। মারজানা হাতে রাখলেন নূরের মাথায়, বললেন, চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোকে কিছু বলতে পারবে না, কিন্তু আমার জানা দরকার কেন অর্ণব এমনটা করলো। নূর ভরসা পেল। সে নিজের ফোনটা অন করে অর্ণবের নাম্বারটা বের করে দিল মারজানাকে। মারজানা নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিল। নূরকে বিশ্রাম করতে বলে চলে গেল তিনি। ডাইনিংয়ের উপর নূরের জন্য নিয়ে যাওয়া ফলের প্লেটটা রেখে মারজানা বলে উঠল, এখানে রাহেলা কিছু একটা করেছে, অর্ণবের সাথে আমার কথা বলতে হবে। ভাইজান চিঠিতে যা লিখেছেন তা অর্ণবকে জানাতে হবে। নূরের সংসারটা নষ্ট হতে দিব না আমি। ঢাকা থেকে ফরিদপুরগামী বাসে বসে আছে অর্ণব আর তাহসিন। একটু আগেই তাদের বাসটা ছেড়েছে। তাহসিন ফোনে কিছু একটা করেছিল। হঠাৎ কন্ট্রোল রুম থেকে তার কলিগ মিরাজের কল আসে। তাহসিন ফোনটা রিসিভ করতেই মিরাজ বলে ওঠে, তাহসিন, দুপুরে যে নাম্বারটা দিলি ওইটা আবারও অ্যাক্টিভ করা হয়েছে। লোকেশন ফরিদপুর ঝিলটুতি দেখাচ্ছে। আর একটু অপেক্ষা করলে এক্সট্রা লোকেশন, রোড নাম্বার সহ আমি তোকে দিতে পারবো। থ্যাঙ্কস ম্যান, আমার হোয়াটসঅ্যাপে ফুল লোকেশনটা সেন্ড করে দে তাহলে, বলে কল কাটে তাহসিন। অর্ণব উস্কুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহসিনের দিকে। ভাবির লোকেশন ট্র্যাক করা গেছে। কোথায় আছে নূর, কীভাবে জানলি? প্রশ্ন করল অর্ণব। ফরিদপুরের ঝিলটুলিতে আছে। আমার কলিগ ফুল লোকেশন পাঠাবে এখনই। যত সময় লাগুক ভেবেছিল, তার অর্ধেক সময়ের মধ্যে ভাবিকে খুঁজে পাবো আমরা। তাহসিনের কথায় সন্তুষ্ট হয় অর্ণব। স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, আমি আসছি নূরজাহান। মারজান নিজের ফোন থেকে কল দেয় অর্ণবের নম্বরে। রিং হতে গেলেও কি মনে করে আবার কেটে দিল। আবারও কয়েকবার কল দিল তারপরে, কিন্তু কল তুলল না অর্ণব। মারজানা হতাশ আর ভারী দীর্ঘশ্বাস ফেললেন। সারা রুম পায়চারি করল নূর।
মনটা অস্থির লাগছে তার। কিছু কি খারাপ হতে চলেছে? ফুপি অর্ণবের নাম্বার নিয়ে গেল। যদি অর্ণব এখানে চলে আসে, নূরকে যদি বাচ্চা অ্যাবর্শন করাতে জোর করে, না না, সে কিছুতেই নিজের বাচ্চাকে নষ্ট করবে না। প্রয়োজন হলে বাচ্চা হওয়ার পর সে অর্ণবকে ডিভোর্স দেবে। প্রেগনেন্ট থাকা অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। নিচে পেটে হাতে রেখে নূর বলে উঠল, মা তোদের কিছু হতে দেবে না। তোদের বাবা যাই বলুক, আমি তোদের কষ্ট পেতে দিব না কিছুতেই। রাত প্রায় 10টা। অর্ণব আর তাহসিন ফরিদপুর বড় বাস স্ট্যান্ডে আছে। এখান থেকে অটো নিয়ে মিরাজে পাঠানো লোকেশনে যাবে তারা। অর্ণব পকেট থেকে নিজের ফোনটা বের করে দেখল আননোন নাম্বার থেকে 4টা মিস কল। ফোনটা সাইলেন্ট থাকার কারণে টের পায়নি অর্ণব। কোনো গুরুত্বপূর্ণ কল হবে ভেবে আননোন নাম্বারে কল ব্যাক করলো অর্ণব। কয়েকবার রিং হওয়ার পরে ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো। মেইলে গলায় কেউ বলে উঠল, হ্যালো অর্ণব। জি, আমি অর্ণব। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি সম্পর্কে তোমার ফুপের শাশুড়ি হই। তোমার সাথে নূরের ব্যাপারটা একটু কথা বলার ছিল। অর্ণব কিছুটা অবাক হয়। তার জানা মতে নূরের বাবার কোনো ভাই বা বোন নেই। তাহলে উনি কে? আমি একটা কাজে ফরিদপুর এসেছি। বাড়ি যেয়ে আপনাকে আমি কল ব্যাক করি। অর্ণবের কথায় মার্জানা যেন মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেলেন। আমার বাসা ঝিলটুলিতে, তুমি আসো আমার বাসায়, বিষয়টা খুব আর্জেন্ট। ঝিলটুলিতে বাসা শুনে অর্ণব ভাবে তাসিন বলেছিল নূরের লাস্ট লোকেশন ঝিলটুলিতে। তার মানে কি নূর ওনার বাসাতেই আছেন? কয়েকটা শুকনো ঢোক গেল অর্ণব। তারপর বলে ওঠে, নূর আপনার বাসায় আছে? অর্ণবের হার্টবিট তুঙ্গে। সে সৃষ্টিকর্তার কাছে মন প্রাণে প্রার্থনা করছে ফোনের উপাস থেকে যেন উত্তরটা হ্যাঁ আসে। হ্যাঁ, নূর আমার বাসাতেই আছে। তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে নেয় অর্ণব। তার বুকের ওপর থেকে যেন বড় কোনো পাথর নেমে গেছে। চোখ বন্ধ রেখে বলে ওঠে, লোকেশন বলুন, আমি আসছি। ওপাশ থেকে লোকেশন বলতেই অর্ণব ফোনটা কেটে দেয়। তাহসিনকে বলল, তোর ভাবি যার বাসা আছে সে কল করেছিল, নূরের লোকেশন দিল। তাহসিন তৎক্ষণাৎ উত্তর করে, হ্যাঁ, এই লোকেশনটাই দিয়েছে মিরাজ। অর্ণব আর দেরি করে না। একটা অটো ঠিক করে তাহসিনকে নিয়ে রওনা হয় মারজানদের বাসার উদ্দেশ্যে। অর্ণবের সাথে কথা শেষ করে ফোনটা খাটের পাশে রেখে রুম থেকে বের হয়ে আসে মারজানা। স্নেহা আর নূর শুয়ে পড়েছে। জার্নি করে আসায় স্নেহা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে এসেছে। মারজানা একবার স্নেহার রুমে উকি দিয়ে দেখলেন মেয়েরা কী করছে। তারপর নিজের রুমে যেয়ে খাটের উপরে বসে রইলেন। যে কোনো সময় অর্ণব আসবে, নূরকে সামলাতে হবে তার। নূরের সাথে যে অন্যায় হয়েছে তা অর্ণবকে জানাতে হবে। তাতে অর্ণব নিজেও ষড়যন্ত্রের শিকার। কোনো না কোনো সমস্যা আছে, আর সমস্যার মূল হোতা হিসেবে রাহেলার দিকটায় প্রথম সন্দেহের তীরটা যায়। নূর শুয়ে শুয়ে বই পড়েছিল। হঠাৎ পানি পিপাসা পেল। শোয়া থেকে উঠে বসল নূর। পাশের টেবিলে ওয়াটার বোতলটা ফাঁকা পড়ে আছে দেখে বোতলটা হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসলো সে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে কিছুটা পানি খেয়ে নেয়। ফাঁকা বোতলটা ভরে ঘরের দিকে রওনা হবে এমন সময় বাসার কলিং বেলটা বেজে ওঠে। আশেপাশে কাউকে না দেখে নিজে দরজাটা খুলতে এগোলো নূর। অন্যদিকে মারজানাও কলিং বেলের শব্দে নিজের রুম থেকে বের হন। বেরিয়ে দেখে নূর ইতিমধ্যে দরজার কাছে পৌঁছে গেছে। নূর দরজাটা খুলতেই সামনের লোকটাকে দেখে তার হাত থেকে আলগা হয়ে যায় বোতলটা মেঝেতে পড়ে যায় সশব্দে। সময়ের ব্যবধানে নূর অবচেতন হয়ে পড়ে যেতে নিলেই সামনে থাকা মানুষটা দুহাতে আগলে নেয় নূরকে। নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রাখে। এরপর তাকে পাজা কোলে করে ঘরের ভিতর প্রবেশ করে।